উক্তি এটি বলতে আসলে কি বোঝায় সেই জিনিসটি আমরা সবার আগে বোঝার চেষ্টা করি। গতকাল আমাদের শোক দিবস ছিল। এই শোক দিবসে আমাদের আশেপাশে অনেকবার যে অমর বাণীটি আমরা উচ্চারিত হতে শুনেছি এবং তার পাশাপাশি বাঙালির জাতীয় জীবনে একটা মহান বাণী আমরা উচ্চারিত হতে শুনি। এটি হচ্ছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের বাণী। সেখানে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই ঐতিহাসিক বাণী আজও আমরা উদ্ধৃত করি আমাদের বিভিন্ন গল্পে, কবিতায়, স্বাধীনতার বিভিন্ন সংগ্রামের ইতিহাসে। বঙ্গবন্ধুর এই গল্প যখন আমরা এভাবে উদ্ধৃত করি তখন সেটাও কিন্তু এক ধরনের উক্তি এবং সেটি এক ধরনের ঐতিহাসিক উক্তি। আবার কখনো কখনো আমরা বাংলার কোনো এক ধরনের গর্বের কথা হয়তো বর্ণনা করছি। আমরা হয়তো বর্ণনা করছি একালে বাংলাদেশের কোনো গর্বের কথা। যেমন সেদিন এক ধারাভাষ্যকার কাউন্টি ক্রিকেটে যখন মুস্তাফিজ খেলছিলেন তখন ধারাভাষ্যকার বলেছিলেন যে মুস্তাফিজুর রহমান বিশ্বসেরা বোলার। দেখো, আমরা দুইটি উক্তি বললাম, দুটি বাংলার জন্য অনেক, বাংলাদেশের জন্য অনেক গর্বের এক একটা বিষয়, কিন্তু দুইটির প্রকাশভঙ্গি কিন্তু ভিন্ন ভিন্ন। খেয়াল করে দেখেছো, একটাতে আমাদের এই কোটেশন মার্ক দুই পাশে রয়েছে বাক্যের যে কথা, সেই কথা শুরুতে এবং শেষে। অন্যটিতে কিন্তু আরেকজনের কথা আমরা বলেছি, ধারাভাষ্যকার একটা কথা বলেছে, সেই কথাটা আমরা তুলে এনেছি, কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের কোট আনকোট সাইন নেই। অর্থাৎ যে উদ্ধরণ চিহ্ন বা কোটেশন সাইন আমরা আমাদের কথা উদ্ধৃত করতে ব্যবহার করে থাকি, সেই ধরনের কোনো চিহ্ন কিন্তু এই দ্বিতীয় বাক্যে ছিল না। সুতরাং খেয়াল করার বিষয় হচ্ছে এটি যে আমরা বিভিন্নভাবে আমাদের উক্তি, নিজেদের কথা প্রকাশ করে থাকি এবং কখনো কখনো সেটা সরাসরি একদম কোট করার মাধ্যমে, একদম অবিকল একজন বক্তার কথা যখন উদ্ধৃত করি তখন একভাবে আমরা প্রকাশ করি, যখন অবিকল না বলে আমরা অন্যভাবে বলার চেষ্টা করি। মুস্তাফিজুর রহমান বিশ্বসেরা বলার, এটি ধারাভাষ্যকার বলেছিলেন, এটি কোনো উদ্ধরণ চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি না, কিন্তু একটা যে এরকম একটা সংযোজক অব্যয় দিয়ে যখন প্রকাশ করছি তখন এক ভিন্ন ধরনের প্রকাশভঙ্গি আমাদের সামনে উপস্থিত হয়। এই দুটোই কিন্তু উক্তি, অর্থাৎ দুটো ভিন্ন ধরনের উক্তি। কিন্তু উক্তি তাহলে সংজ্ঞায়নটা কি দাঁড়ায়? উক্তির সংজ্ঞায়ন দাঁড়ায় কোনো কথক বা কোনো একজন বক্তার বাক্যকর্মের নাম হচ্ছে উক্তি। মানে কোনো একজন কথক বা বক্তা যে বক্তব্য দিচ্ছে তার যে বাক্যকর্ম, অর্থাৎ বাক্যকর্ম মানে হচ্ছে তার যে কথাবার্তা, সহজ কথায় বললে হচ্ছে এটি, তার যে কথাবার্তা, সেই কথাবার্তার নামই আসলে উক্তি। সুতরাং আমরা উক্তির সংজ্ঞা তো বুঝে গেলাম, উক্তির প্রকারভেদ আছে। উক্তির প্রকারভেদ আমরা কিন্তু শুরুতেই বলে গিয়েছিলাম যে দুটো বাণী আমরা বলেছিলাম বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটি এক ধরনের উক্তি। আবার আরেক ধরনের উক্তি আছে যেটি আমরা বলেছিলাম যে একজন ধারাভাষ্যকার বলেছিলেন যে মুস্তাফিজুর রহমান বিশ্বসেরা বলার। সুতরাং এখান থেকে আমরা কয় ধরনের উক্তি পেয়েছি বলতো? আমরা কয় ধরনের উক্তি পেলাম? যেভাবে আমরা কথা বললাম এইভাবে আমরা কয় ধরনের উক্তি পেলাম? দুটো বাক্য কিন্তু আমরা দুই উপায়ে প্রকাশ করেছি। তাহলে কি বুঝতে পারছো উক্তি কয় প্রকার হতে পারে? আমরা তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি, কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে উত্তর জানাবে। আমরা আশা করব তোমাদের প্রচুর পরিমাণে রেসপন্স আমাদের আজকের এই ক্লাসে আসবে এবং অবশ্যই শেয়ার করে নিজেদের বন্ধুদের কাছে জানিয়ে দেবে যে আজকের এই ক্লাসটি হচ্ছে, নিজেদের বন্ধুদের ট্যাগ করে জানাবে। আমরা একটা অংশগ্রহণমূলক ক্লাস চাই এবং তার জন্য তোমাদের সহযোগিতা কিন্তু কোনো বিকল্প নেই। তোমরা এর মধ্যে উত্তর দিয়েছো, আহমেদ আদিব আরাফ, বিবেক সরকার, মোসলে উদ্দিন ফরহাদ, এরকম অনেকে উত্তর দিচ্ছ, আরো অনেকে উত্তর দিয়েছো যে উক্তি আমরা যেভাবে প্রকাশ করেছিলাম সেই অনুযায়ী উক্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি।
আমরা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম শুরুতেই যে কোনো একটা কথাকে, কোনো একজন বক্তার বক্তব্যকে আমরা কখনো কখনো সরাসরি কোট আনকোট অর্থাৎ উদ্ধরণ চিহ্ন, যে উদ্ধরণ চিহ্ন আমরা কথা প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকি, সেই উদ্ধরণ চিহ্নের মধ্যেও রাখতে পারি, আবার কখনো কখনো উদ্ধরণ চিহ্ন ছাড়াও রাখতে পারি। তাহলে নিশ্চয়ই এই উদ্ধরণ চিহ্ন সহটা এক প্রকার, উদ্ধরণ চিহ্ন ছাড়াটা আরেক প্রকার। এটা নিশ্চয়ই তোমরা খুব সহজেই বুঝতে পারছো। যেহেতু আমরা দুই প্রকার বলেছি, প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি, তাহলে তাহলে আমাদের এখন জানতে হবে যে প্রত্যক্ষ উক্তিটা কি এবং পরোক্ষ উক্তিটা কি। এসো আমরা প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তির সংজ্ঞাটা জেনে নিই। প্রত্যক্ষ উক্তি বা পরোক্ষ উক্তির সংজ্ঞা জানার সময় আমরা একটা গুরুত্বপূর্ণ খবরের কথা কিন্তু বলতে পারি। কদিন আগে সাকিব আল হাসান সিপিএল খেলে এসেছেন, এই কথা কি তোমরা জানো? তোমরা আচ্ছা, তোমাদেরকে এই প্রশ্নটা তো তাহলে করতেই পারি যে সিপিএল বলতে এখানে কোনটি বোঝানো হচ্ছে, এটা কি জানো? সাকিব আল হাসান সিপিএল খেলে এসেছেন, তোমরা কি জানো যে সিপিএলটা কি? সিপিএল হলো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, এবং সেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান খেলে এসে এখন দেশের মাটিতে পা রেখেছেন, এবং দেশের মাটিতে পা রেখেই তিনি আমাদের কাছে এসে বললেন, সাংবাদিকদের বললেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ দল জিততে চায়। খেয়াল করে দেখেছো, আমরা যখন সাকিব আল হাসান এই কথাটা বলছি, তখন আমরা এরকম কোট আনকোট এই দুটো উদ্ধরণ চিহ্ন কিন্তু ব্যবহার করেছি। সুতরাং আমরা সাকিব আল হাসানের একটা বক্তব্যকে অবিকল উপস্থাপন করেছি। হ্যাঁ, আমরা কিন্তু এর মধ্যে অনেকের কাছ থেকে উত্তর পেয়ে গিয়েছি, অনেকে বলছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আমরা কিন্তু এর মধ্যে নিজেরাও বলে দিয়েছি। আমরা প্রত্যক্ষ উক্তির সংজ্ঞায়নে যদি আসি, তাহলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে বাক্যে বক্তার কথা একদম অবিকল উদ্ধৃত হয়, অবিকল মানে একদম একরকম ভাবে, তার কোনো ধরনের পরিবর্তন করিনি, এটির মাধ্যমে যখন আমরা বক্তব্য উদ্ধৃত করি তখন তাকে আমরা বলি প্রত্যক্ষ উক্তি। অনেকে আমাদের সামনে একটা খুব সুন্দর মিলের কথা তুলে এনেছে, যে আমরা যে অধ্যায়টি পড়ছি সেই অধ্যায়টা ইংরেজির একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে কিন্তু মিল রয়েছে। আমরা আজকে কোনটি পড়ছি? আমরা পড়ছি উক্তি পরিবর্তন। ইংরেজিতে ঠিক একই ধরনের একটা অধ্যায় তোমরা পড়ে এসেছো ইংরেজি গ্রামারে, যেটাকে বলা হয় ন্যারেশন। মূলত ইংলিশ গ্রামারকে আমরা ইংলিশ গ্রামার থেকে বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো বাংলা ব্যাকরণে আমরা গ্রহণ করেছি, এবং বাংলা ব্যাকরণে মোটামুটি অবিকলভাবে আমরা গ্রহণ করেছি। ন্যারেশন থেকে আমরা যখন উক্তি পরিবর্তনের অধ্যায়টা সম্পর্কে জানছি, তখন এটি আমরা বুঝে নিতে পারছি যে ন্যারেশন আর উক্তি একটা আরেকটার অন্য রূপ। সুতরাং যারা ন্যারেশন খুব ভালো করে জানো, তাদের আজকের অধ্যায়টি বুঝতে একদম সমস্যা হবে না। তবে যারা ন্যারেশন সম্পর্কে জানো না, তাদের জন্য খুব একটা সমস্যা হওয়ার কোনো কারণ নেই, কারণ বাংলা ব্যাকরণ নিজেও স্বয়ংসম্পূর্ণভাবে এখন এক একটা অধ্যায়কে প্রকাশ করে নিয়েছে। সুতরাং এই ভয়ে কোনো কারণ নেই যে ইংরেজি ব্যাকরণ ভালো না জানলে বাংলা ব্যাকরণও তুমি পড়তে পারবে না। সুতরাং আমরা এখন ন্যারেশনের যে দুই ধরনের কথা জানি, ঠিক ন্যারেশনের দুই ধরন, বাংলা ব্যাকরণের যে ন্যারেশন বা উক্তি, তার দুই ধরনের সঙ্গে একদম অবিকল মিল রয়েছে। ন্যারেশন কয় প্রকার এটা আমাকে বলো তো? ন্যারেশন কয় প্রকার এবং কি কি? ইংরেজি ব্যাকরণে যে আমরা ন্যারেশন পড়ি, সেই ন্যারেশন কয় প্রকার এবং কি কি? কমেন্টের মাধ্যমে জানাও। কমেন্টের মাধ্যমে তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। ন্যারেশন আমরা যে পড়েছি, অনেকেই পড়েছি, এর মধ্যে ন্যারেশন কয় প্রকার এবং কি কি? ন্যারেশন দুই প্রকার, নাজিফা হক বলছে। কি কি সেটা আমাকে কে উত্তর দিতে পারবে? ন্যারেশন দুই প্রকার, কি কি? ইয়েস, মেহেরিন মান্নান এবং তৌফিক সম্রাট, হুমায়রা স্বর্ণা, অনেকেই উত্তর দিচ্ছ। হ্যাঁ, দুই প্রকার, এবং ডিরেক্ট ইনডিরেক্ট, এই দুই প্রকার হচ্ছে আমাদের ন্যারেশনের যে দুই প্রকার সেটি। ঠিক একইভাবে আমরা যে প্রত্যক্ষ উক্তি পড়ছি, সেটি কিন্তু একদম ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি হচ্ছে একটা অন্য রূপ।
সুতরাং সাকিব আল হাসানের যে বক্তব্যটা, সেই বক্তব্যটাকে আমরা কিন্তু একইভাবে ডিরেক্ট স্পিচের মাধ্যমে প্রকাশ করলে অনেকেই কিন্তু বুঝতে পারবো। দেখো, ডিরেক্ট স্পিচে আমরা কিন্তু ঠিক তোমাদের কথা অনুযায়ী এই কথাটি তুলে এনেছি। যেমন সাকিব আল হাসান সেইড উই ওয়ান্ট টু উইন এগেইনস্ট ইংল্যান্ড। এই কথাটির ভাবার্থকে যদি তুমি এখানে তুলে আনো, মোটামুটি এটি বোঝায় যে সাকিব আল হাসান সেইড উই ওয়ান্ট টু উইন এগেইনস্ট ইংল্যান্ড, এবং সেখানে অবিকল সাকিব আল হাসানের কথাটিকে আমরা দুটো কোটেশন মার্ক দিয়ে তুলে এনেছি। সুতরাং এটি তো বুঝতে পারছো, ডিরেক্ট স্পিচ এবং প্রত্যক্ষ উক্তি একটা আর একটার অন্য রূপ। সুতরাং এইখান থেকে আমরা যা ডিরেক্ট স্পিচ বুঝি, প্রত্যক্ষ উক্তি বুঝতে তার একদম সমস্যা হওয়ার কোনো কারণ নেই। তাহলে আমাকে বলতে পারো যে পরোক্ষ উক্তির ইংরেজি রূপটা কি? পরোক্ষ উক্তির ইংরেজি রূপটা কি তোমাদের কাছ থেকে কি জানতে পারি? ঠিক পরোক্ষ উক্তির ইংরেজি রূপটা কিন্তু আমরা এইমাত্রই বলে দিয়েছি, তারপরও পরোক্ষ উক্তির একদম ইংরেজি রূপটা কি হতে পারে? তাও যারা যারা এইমাত্র জয়েন করলে, অনেকেই মাত্র জয়েন করেছে, তারা কিন্তু এই উত্তরটি দিতে পারো। পরোক্ষ উক্তির ইংরেজি রূপটা কি? হ্যাঁ, অনেকেই বলে দিচ্ছ, মামুন কণ্ঠ, ফাহরিনা আন্নি, হ্যাঁ, মোহাম্মদ খালিদ হাসান ধ্রুব, অনেকেই বলছো যে ইনডিরেক্ট। এটাই হতে পারে। আমরা ঠিক এটার কথাই এখন বলবো। আমরা এখন পড়বো পরোক্ষ উক্তি। খেয়াল করে দেখো, ঠিক যদি সাকিব আল হাসানের সেই উক্তিটাই আমরা এখন আরেকটু বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাই? আমরা পাবো সাকিব আল হাসান বলেছেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ দল জিততে চায়। সাকিব আল হাসান বলেছেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ দল জিততে চায়। এখানে আগের যে উক্তিটা, সেই উক্তিটার সঙ্গে এখনের যে উক্তি আমরা ব্যবহার করেছি, সেটার একটা মৌলিক পার্থক্য আছে। সেই মৌলিক পার্থক্যটা কেউ কি ধরতে পেরেছো? আমাকে কমেন্টের মাধ্যমে উত্তর দাও। আমাকে কমেন্টের মাধ্যমে উত্তর দাও যে আমরা এখন যে কথাটি বললাম সেটি কিন্তু আগেরটারই আরেকটা রূপ। আগে যে সাকিব আল হাসানের উক্তিটা বলেছি সেটারই আরেকটা রূপ। এখন আমাকে এটি বলো যে আমরা যে নতুন বাক্যটা বললাম, সাকিব আল হাসান বলেছেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ দল জিততে চায়, এই কথাটিতে মৌলিক পার্থক্যটা আগের বাক্যের সঙ্গে কি, অর্থাৎ কি পরিবর্তন হলো এখানে? মামুন কণ্ঠ সবার আগে উত্তর দিয়েছে, তার নামই এখন আমি শুধুমাত্র বললাম। মামুন কণ্ঠ বলেছে যে এখানে যে এই একটা অব্যয় এখানে আমরা সংযুক্ত করেছি। কিন্তু খেয়াল করে দেখেছো, যখন আমরা সাকিব আল হাসানের প্রত্যক্ষ উক্তিটা আলোচনা করছিলাম, তখন আমরা অবিকল উদ্ধৃতিটা তুলে দিয়েছিলাম। কিন্তু এখন যখন আলোচনা করছি, তখন কিন্তু অন্যের কথায় প্রকাশ করছি। অন্যের কথায় প্রকাশ করছি বলতে আমরা সরাসরি তার কথাটি বলছি না। আমরা এখানে একটা যে সংযুক্ত করেছি। আমরা এক ধরনের রেফারেন্স হিসেবে সাকিব আল হাসানকে ব্যবহার করে আমরা উদ্ধরণ চিহ্ন উঠিয়ে দিয়ে একটা যে নামক একটা অব্যয় ব্যবহার করেছি। মনে রাখবে, এই যে একটা সংযোজক অব্যয়, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা উক্তিকে যেই অব্যয়ের মাধ্যমে পরিবর্তন করি, সেই অব্যয় হচ্ছে যে, এবং এই যে হচ্ছে এক ধরনের সংযোজক অব্যয়। সুতরাং আমরা যদি ইনডিরেক্ট স্পিচে যাই, অর্থাৎ যেহেতু আমরা বলছিলাম পরোক্ষ উক্তি হচ্ছে ইনডিরেক্ট স্পিচেরই ঠিক আরেক ধরনের রূপ, অর্থাৎ বাংলা রূপ, তাহলে ইনডিরেক্ট স্পিচে অনেকটা এরকম হবে। সেটার ভাবার্থ যে সাকিব আল হাসান said that Bangladesh wants to win against England in the series. বুঝতে পেরেছো? সুতরাং আমরা ঠিক এখানে আগের যে ইনডিরেক্ট স্পিচের সঙ্গে ডিরেক্ট স্পিচের একটা পার্থক্য হচ্ছে, এখানে আমরা দ্যাট যুক্ত করেছি। এই দ্যাটের বাংলাটা কি? বাংলাটাই হচ্ছে যে। সুতরাং এখান থেকে কিন্তু খুব সহজেই বলে দেওয়া যাচ্ছে যে আমরা যদি ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচের যে মৌলিক পার্থক্য সেটা বুঝতে পারি, তাহলে প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তির যেই মৌলিক পার্থক্য, সেই মৌলিক পার্থক্যটা বোঝা আমাদের জন্য একদম সহজ। এখন আমরা উক্তি পরিবর্তন দিকে যাব। উক্তি পরিবর্তনের দিকে যাওয়ার আগে তোমাদের কাছে বলে দিই যে আজকের এই ক্লাসটায় আমরা চাই তোমরা সবাই যত বেশি সম্ভব মানুষের অংশগ্রহণ ঘটাও। সুতরাং নিজের বন্ধুকে জানাতে ভুলো না যে আজকের এই ক্লাসটি হচ্ছে। নিজের প্রোফাইল থেকে শেয়ার করে জানিয়ে দাও, এবং একই সঙ্গে কমেন্টে তোমার বন্ধুদের ট্যাগ করে জানিয়ে দাও যে আজকের ক্লাসটি হচ্ছে।
আমরা আশা করব যে কোনো ধরনের প্রশ্ন উক্তি পরিবর্তন নিয়ে তোমাদের মনে যদি থাকে তাহলে আমরা এখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আমরা এখানে সমাধান করার চেষ্টা করব এবং অবশ্যই নিজেরা এখানে কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন জানাতে ভুলো না। এখন আমরা উক্তি পরিবর্তনের দিকে যাই। উক্তি পরিবর্তনটা কিভাবে করা যায়? উক্তি পরিবর্তন মানেটা কি? উক্তি পরিবর্তন মানে হচ্ছে একটা উক্তি থেকে আরেকটা উক্তিতে পরিবর্তন। সুতরাং খুব স্বাভাবিকভাবে উক্তি যেহেতু আমাদের দুই প্রকার, সুতরাং উক্তি একটা প্রকার থেকে আরেকটা প্রকারই তো পরিবর্তন হবে। এখান থেকে তাই আমরা বুঝে নিতে পারছি যে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে আমরা সাধারণত পরিবর্তন করে থাকি। কখনো কখনো তোমার পরীক্ষায় হয়তো এমনও হতে পারে যে কোনো একটা পরোক্ষ উক্তি দেয়া আছে এবং সেটাকে তোমার পরিবর্তন করতে হবে প্রত্যক্ষ উক্তিতে। উক্তি পরিবর্তনের নির্দিষ্ট কিছু নিয়ম আছে এবং সেই নির্দিষ্ট নিয়মগুলো অনুসরণ করে আমাদের উক্তি পরিবর্তনের অধ্যায়ের পুরো দিকটি আলোচনা করতে হবে। প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি যখন আমরা পরিবর্তন করছি, সবার আগে যে প্রাথমিক নিয়ম, সেই প্রাথমিক নিয়মটা আমরা কিন্তু এর মধ্যেই জেনে গেছি। প্রাথমিক নিয়মটা কি হতে পারে? প্রাথমিক নিয়মটা এই তো এখানেই লেখা আছে, প্রত্যক্ষ উক্তির উদ্ধরণ চিহ্ন লোপ পায়। উদ্ধরণ চিহ্ন কোনটা? উদ্ধরণ চিহ্ন হচ্ছে এই যে কোটেশন মার্ক। যে কোটেশন মার্ক বা উদ্ধরণ চিহ্নের ভেতরে আমাদের কথাটি থাকে, অর্থাৎ মূল বক্তার যে বক্তব্য, সেই বক্তব্যকে যদি আমরা সরাসরি তুলে দিই, অবিকল তুলে দিই, তখন আমরা উদ্ধরণ চিহ্নের অস্তিত্ব দেখতে পাই। যখন আমরা প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করি তখন উদ্ধরণ চিহ্নটা লোপ পেয়ে একদম সরে যায় এবং তখন উদ্ধরণ চিহ্নের স্থানে যে নামক একটা সংযোজক অব্যয় বসে। তোমরা প্রাথমিক নিয়ম এবং সমস্ত কিছুই কিন্তু আজকে আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিচ্ছ এবং নিজেরা জেনেও গেছো। হয়তো উক্তি পরিবর্তনের অধ্যায়টি তোমাদের কাছে অনেক পরিচিতও লাগছে, কিন্তু মনে রাখবে তোমাদেরকে একটা জিনিস বলে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে বিদ্যা বা জ্ঞান চর্চার কিন্তু কোনো বিকল্প নেই। তুমি যতই জানো না কেন, তুমি যদি আরো একবার এই ক্লাসটি দেখে নিজেকে ঝালাই করে নিতে পারো তাহলে কিন্তু তোমার প্রস্তুতি আরো অনেক মজবুত হতে পারে। সুতরাং এমনটি ভেবো না যে উক্তি পরিবর্তন তো জানাই আছে, এটা আর দেখার দরকার নাই। এরকম মনে করার কোনো কারণ নেই। তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে আছি, আমি নাহিয়ান, তোমাদের সঙ্গে বাকি সময়টুকুও থাকবো। এখন দেখো, আমরা যে প্রাথমিক নিয়মটা এখানে অ্যাপ্লাই করেছি বা প্রয়োগ করেছি, সেই প্রাথমিক নিয়মটা এখানে কি? তিনি বললেন বইটা প্রয়োজনীয়। এটা দেখেছো, এটা একদম উদ্ধরণ চিহ্নের মধ্যে একটা বাক্যকে তুলে দেয়া হয়েছে। তিনি বললেন বইটা প্রয়োজনীয়, তার বক্তব্যকে অবিকল তুলে দিলাম, কিন্তু যখন পরিবর্তন করলাম তখন আমরা লিখলাম তিনি বললেন যে বইটা প্রয়োজনীয়, অর্থাৎ উদ্ধরণ চিহ্নটা তুলে দেওয়া হয়েছে, একটা যে সংযুক্ত হয়েছে, ঠিক যেরকম আমাদের প্রাথমিক নিয়মে উল্লেখ ছিল। সুতরাং প্রাথমিক নিয়মের জায়গাটিতে কেউ কখনো ভুল করবে না, এমনটি আশা করছি। এখন আরো একটা সবচেয়ে সহজ পদ্ধতিতে আমরা উক্তি পরিবর্তনটা দেখি। সবচেয়ে সহজ পদ্ধতিটা আবার কি? সবচেয়ে সহজ পদ্ধতি একটা জায়গাতেই করা সম্ভব, যখন উক্তিটা হয় চিরন্তন সত্যের। চিরন্তন সত্য যখন কোনো একটা উক্তির মাধ্যমে প্রকাশিত হয় তখন সেটা পরিবর্তন করা সবচেয়ে সহজ। যেমন একটু খেয়াল করে দেখো তো, শিক্ষক বললেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। তুমি কি বুঝতে পারছো যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এটি একটা চিরন্তন সত্য, এটি কখনোই কিন্তু পরিবর্তন হওয়ার নয়। সুতরাং আমরা এই জায়গাটিতে বুঝতেই পারছি যে চিরন্তন সত্যের জায়গাটিতে আমাদের কখনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং শিক্ষক বললেন যে, আমরা যদি উদ্ধরণ চিহ্ন তুলে দিতে চাই এখানে একটা যে হবে, শিক্ষক বললেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। আমরা এইভাবে একটা চিরন্তন সত্যের উক্তি সমাধান করি। এখন তোমাদের জন্য কুইজ। তোমাদের জন্য কুইজের তোমাদের কাছে আমরা যখন কুইজ জিজ্ঞেস করছি, তোমাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা উত্তর চাই। আমাকে বলো এই প্রশ্নের উত্তর। নিউটন বলেছিলেন মাধ্যাকর্ষণ বলের কারণে আপেল গাছ থেকে পড়ে। অর্থাৎ তোমাদের মনে আছে নিউটন একটা আপেল গাছের নিচে বসেছিলেন এবং সেখানে হঠাৎ করে তার সামনে একটা আপেল এসে পড়লো এবং তার থেকে তিনি মনে করতে থাকলেন যে কেন এটি হলো,
এবং তারপরে তিনি সমাধান বের করলেন যে এটি কোনো একটা শক্তির কারণে হচ্ছে। এবং সেই সময় নিউটন একটা উক্তি দিয়েছিলেন, নিউটন সবাইকে জানিয়ে দিয়েছিলেন, বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন, নিউটন বলেছিলেন মাধ্যাকর্ষণ বলের কারণে আপেল গাছ থেকে পড়ে। আমাকে এখন এইটার পরোক্ষ উক্তিটা তোমরা বলবে। তোমাদের জন্য এই কুইজটা আমরা রেখে দিতে চাই। তোমাদের জন্য এই কুইজটা আমরা রেখে দিতে চাই। সবার আগে উত্তর কে দিল? তাহসিনা ময়ূখ, তৌফিক সম্রাট। একজনের কমেন্ট একটু নিচে চলে গেছে, আমরা একটু খেয়াল করার চেষ্টা করছি তোমার নামটাও বলার। সাফায়েত হোসেন আশিক। আচ্ছা, অনেকেই বলেছো, যে সবার আগে উত্তর দিয়েছো তার নামটি বলতে পারলাম না, কমেন্টটা নিচের দিকে চলে গিয়েছে। এই কারণে নিউটন বলেছিলেন যে মাধ্যাকর্ষণ বলের কারণে, আমি ডট ডট দিয়ে যাচ্ছি, তোমরা আশা করি বুঝে নিবে যে এখানে চিরন্তন সত্যের বাকি বাক্যটা বসে যাবে। এবং খেয়াল রাখবে, কেউ কেউ কিন্তু জের পরে একটা কমা ব্যবহার করেছো, এই কমা কিন্তু ভুলেও ব্যবহার করবে না, এটা ব্যবহার করা যাবে না। নিউটন বলেছিলেন যে এর সঙ্গে কোনো ধরনের কমা থাকবে না। এখানে সংযোজক অব্যয় মানেই হচ্ছে তুমি কোনো কমা ব্যবহার না করে সরাসরি অন্য বাক্যটা ব্যবহার করতে পারবে। নিউটন বলেছিলেন, তখন পরবর্তীতে নিউটন বলেছিলেন যে হয়ে যাবে, উদ্ধরণ চিহ্নটা সরাসরি উঠে যাবে। ঠিক এইভাবে আমরা যখন চিরন্তন সত্যের সমাধান করছি, তখন হয়তো তোমার সামনে কিছু কিছু সমস্যাজনক উক্তি পরিবর্তন সামনে আসতে পারে। এই উক্তি পরিবর্তন কিভাবে হতে পারে, সেটি আমরা এখন বলবো। তবে তার আগে আরেকবার বলছি যে তোমাদের বন্ধুদের ট্যাগ করতে ভুলো না কমেন্টে, এবং নিজেদের প্রোফাইল থেকে আজকের এই যে ক্লাসটি, সেই ক্লাসটির খবর শেয়ার করতে ভুলো না। আমরা উক্তি পরিবর্তনের এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা বাকি রেখেছি, সুতরাং এখনো যারা অংশগ্রহণ করবে তাদের জন্য কিন্তু অনেক শেখার কিছু বাকি থাকতে পারে। সুতরাং নিজের বন্ধুকে জানিয়ে দাও এবং নিজে অনেক বেশি করে আমাদের জন্য প্রশ্ন করো। তন্ময় আমাদের সামনে প্রশ্ন করেছে যে এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্নের জন্য আলাদা কোনো এক্সপ্রেশন হবে কিনা, এবং সেটা কি ইংরেজি ন্যারেশনের মতো কিনা। তোমার উত্তর আমরা আজকের ক্লাসের একদম শেষে দিব, কারণ আমরা এই আবেগসূচক বাক্য এটিকে বলি যখন আমরা এক্সক্লেমেশন মার্ক কিংবা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি, এবং সেটার সমাধান আমাদের আজকের এই অধ্যায়তেই রয়েছে। এবং সেটি আমরা যখন একটি ধারাবাহিকভাবে আলোচনা করব তখনই তুমি বুঝে যাবে, এবং একটু খেয়াল করলেই তুমি বুঝতে পারবে যে এটি কিভাবে হয়। আমরা প্রথমেই যেটি জেনে নিতে হবে সেটি হচ্ছে সর্বনাম এবং কালসূচক পদ পরিবর্তন হয়। এই জায়গাটিতে অনেকের ভুল হতে পারে। দেখো, তোমাদের যেভাবে হতে পারে, এই যেরকম প্রশ্ন হতে পারে, সেটি আমরা একটা অংশ কিন্তু বলে দিচ্ছি এখন। সর্বনাম এবং কালসূচক পদ কিভাবে পরিবর্তিত হয় উক্তি পরিবর্তনের ক্ষেত্রে, এবং কোনটি কিসে পরিবর্তিত হয় সেটি জানা খুব জরুরি। সর্বনাম কোনগুলোকে বলে তোমরা কি জানো? সর্বনাম, আমাকে কিছু উদাহরণ কি দিতে পারবে? সর্বনাম কয়েকটা উদাহরণ কি আমাকে দিতে পারবে? সর্বনাম কাকে বলে? হ্যাঁ, সর্বনামের একটা উদাহরণ দিয়েছে তুই, তুমি, সে। অভ্রনীল আশিক সে আমাদেরকে উত্তর দিচ্ছে তুই, তুমি, সে, তিনি। এই ধরনের আমরা যেরকম কারো নামের পরিবর্তে একটা পদ ব্যবহার করে থাকি, সেই সময় আমরা সে, তুমি, তিনি এরকম পদ ব্যবহার করে থাকি। কালসূচক পদ যেরকম সেটা তোমাদের আমি জানিয়ে দিই, যেমন যে এ কাল, এখন, তখন, এগুলো হচ্ছে কালসূচক পদ, অর্থাৎ কোনো একটা সময়কে নির্দেশ করছে, এই কারণে এগুলো কালসূচক পদ। এই ধরনের যে পদগুলো রয়েছে, সেই পদগুলো কিন্তু সময়ে সময়ে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি পরিবর্তনের সময় তোমাকে পরিবর্তন করতে হতে পারে, এবং সেটা কিরকম সেটা আমরা আগের থেকে জানিয়ে দিই। সেটা একটু খেয়াল করে দেখো। যখন প্রত্যক্ষ উক্তিতে এই থাকবে তখন হবে পরোক্ষ উক্তিতে সেই।
তোমাদেরকে আমরা পরবর্তীতে কিছু উদাহরণ দিব, আপাতত এই পরিবর্তনগুলো একটু খেয়াল করো। যখন প্রত্যক্ষ উক্তিতে ইহা থাকবে, পরোক্ষ উক্তিতে সেটা তাহা হয়ে যাবে। অর্থাৎ কোটেশন মার্কের ভিতরে যদি এই এবং ইহা এইগুলো থাকে এবং পরোক্ষ উক্তিতে সেগুলো পরিবর্তন করতে হয়, তখন এই হয়ে যাবে সেই, ইহা হয়ে যাবে তাহা, এই হয়ে যাবে সে, আজ হয়ে যাবে সেদিন। যারা ন্যারেশন পড়েছো তারা কি বলতে পারবে যে টুডে যখন তোমার ন্যারেশনে থাকে তখন তুমি সেটাকে কিভাবে পরিবর্তন করো? তোমরা টুডে যখন কোনো একটা ডিরেক্ট স্পিচে থাকে তখন ইনডিরেক্ট স্পিচে সেটিকে কিভাবে লিখো? ধরো আমরা বললাম যে হি সেইড আই উইল কাম টুডে। হ্যাঁ, আমাদের কাছে উত্তর এসে যাচ্ছে আহমেদ আদি বারাফ, নাবিলা মাসিউন, মাইসুন, এরকম অনেকে, শামিমা ইকবাল, অনেকে উত্তর দিচ্ছ দ্যাট ডে। যারা দা প্রিভিয়াস ডে বলছো তারা কিন্তু ভুল করছো। সুতরাং আমরা এখানে ব্যবহার করব দ্যাট ডে। দ্য প্রিভিয়াস ডে আমরা ব্যবহার করি গতকালের জন্য, এবং যখন টুমোরো ব্যবহার করি তখন হয় দ্য নেক্সট ডে। আমরা বাংলাতেও ঠিক একই ধরনের একটা ফরম্যাট অনুসরণ করি। খেয়াল করে দেখো, আজ হয়ে যায় সেদিন, দ্যাট ডে মানে সেই দিন। বুঝতে পেরেছ? আবার আগামীকাল, দ্য নেক্সট ডে। এটা আমরা যখন টুমোরো ডিরেক্ট স্পিচে থাকে তখন আমরা পরিবর্তন করে করি দ্য নেক্সট ডে। সুতরাং আগামীকাল একইভাবে বাংলায় যদি প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করো তাহলে আগামীকাল হয়ে যাবে পরদিন। আমাকে এখন তাহলে তোমরা বলো, যখন আমরা ইয়েস্টারডে বলি, ইয়েস্টারডে যখন বলি ন্যারেশনের ডিরেক্ট স্পিচে, তখন আমরা পরিবর্তিত রূপটা কি বলি? আমাকে ইয়েস্টারডের রূপটা আমাকে এখনই বলো, তোমাদের কমেন্টের মাধ্যমে উত্তর জানতে চাই। গতকালের, হ্যাঁ, দ্য প্রিভিয়াস ডে। ইমরান, আহমেদ আদি বারাফ, নুসরাত জাহান বাঁধন, ভুইয়ান রাশিক, হ্যাঁ অনেকেই উত্তর দিচ্ছ। ইয়েস্টারডে হয় দ্য প্রিভিয়াস ডে। এটার যখন বাংলা হবে, গতকাল যখন আমরা বলছি, গতকাল কি পরদিন হবে? হবে না, গতকাল হবে পূর্বদিন। তোমাদের সঠিক উত্তরের জন্য তোমাদের কাছে অনেক ধন্যবাদ। এখন আমরা কিছু প্রশ্ন দেখি। অভ্রনীল আশিক আমাদের কাছে প্রশ্ন করেছে বি ইউনিটে উক্তি আসবে কিনা। উক্তি আসার সম্ভাবনা অনেক বেশি প্রবল, কারণ অনেক সময়ই প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি পরিবর্তনের কথা বলতে পারে। যেরকম রোজমান আওয়ার আমাদেরকে প্রশ্ন করেছে যে কোশ্চেন প্যাটার্ন কি হবে। কোশ্চেন প্যাটার্নে এইভাবেই বলতে চাই যে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তির পরিবর্তনও তোমাকে বলতে পারে। অপশনে হয়তো বিভিন্ন ধরনের ভাবে বিভিন্নভাবে পরিবর্তন করা থাকতে পারে। হয়তো তোমাকে বললো যে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি যে সে বলেছিল আমি আগামীকাল আসব। দুঃখিত, আমি আগামীকাল আসব। এইভাবে একটা প্রত্যক্ষ উক্তি সে বলল। তখন আমরা পরীক্ষার হলে বিভিন্ন ধরনের উত্তর পেতে পারি। ধরা যাক, স্বাভাবিকভাবে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো যে এটার উত্তর হবে সে বলেছিল যে সে পরদিন আসবে। এটা হচ্ছে স্বাভাবিক উত্তর। হয়তো একটা সঠিক উত্তর এভাবে দেওয়া থাকলো, তোমাকে কোশ্চেনে হয়তো আরো বলা থাকলো সে বলেছিল যে আমি পরদিন আসব। এরকম বলা থাকলো সে বলেছিল যে সে আগামীকাল আসবে। এখন এরকম ভাবে 3-4টা প্রশ্নর ধরন বা উত্তরের ধরন তারা প্রস্তুত করে, এবং সেই সময় তোমাকে সঠিক উত্তরটা কিন্তু বেছে নিতে হবে এবং বলতে হবে সে বলেছিল যে সে পরদিন আসবে। বুঝতে পেরেছো? সুতরাং এখান থেকে তোমরা
বুঝতে পারছো যে পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা কিরকম হতে পারে। এবং একইভাবে আমরা যেরকম ইহা তাহা এবং এ সে যেরকম পরিবর্তনগুলো দেখেছি, সেগুলো নিয়েও তোমাকে প্রশ্ন করতে পারে যে প্রত্যক্ষ উক্তিতে ব্যবহৃত এই পরোক্ষ উক্তিতে কি হবে। তোমাকে সঠিক উত্তর বেছে নিতে হবে, বলতে হবে, উত্তরটা হবে সেই। ঠিক আছে, এখন আমরা আরো কিছু প্র্যাকটিসে যাই। দেখো, আমরা যেহেতু বলেছি যে কিছু পদের পরিবর্তন হবে, রশিদ বলল আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন, এখানে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? রশিদ বলল আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন, আমরা কিন্তু এই দুটো পদের পরিবর্তন কিন্তু শিখে গিয়েছি। আমাকে কি বলতে পারো যে এইটা কিভাবে পরিবর্তিত হবে? তোমাদের কাছ থেকে উত্তর জানতে চাই, যে কিভাবে এটা পরিবর্তন হবে। রশিদ বলল যে তার ভাই সেদিনই ঢাকা যাচ্ছিলেন। হ্যাঁ, এটা একটা পরিচিত বাক্য, অনেকের কাছে থাকতেই পারে। এটা কেন হলো সেই উত্তরটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমত আমরা যখন কোট আনকোটটা তুলে দেই তখন আমরা একটা যে ইনক্লুড করি, যে বসিয়ে দেই। রশিদ বলল যে এখানে আমরা বলেছিলাম আমার পরিবর্তিত হয়ে তার হবে, এবং তারপরে আজই এখানে হয়ে যাবে সেদিনই। কেন? আজের সঙ্গে একটা ই প্রত্যয় আছে, এই কারণে সেটা হয়ে যাবে আজ থেকে সেদিন, সেদিন থেকে ই। বুঝতে পেরেছো? হ্যাঁ, এরপরে ঢাকা যাচ্ছিলেন, এটা কেন হলো? এটা কারণ হলো বলল বা বলছিল, এই ধরনের কোন ধরনের যদি পদ থাকে তাহলে তোমাকে অবশ্যই সেটা ধরে নিতে হবে যে এখানে এক ধরনের অতীতের বাক্য বলা হচ্ছে। সুতরাং এখানে সেদিনই ঢাকা যাচ্ছিলেন, এটা বলার কারণটা হচ্ছে এই বলল বা বললেন এইটার অস্তিত্ব। আমরা ইংরেজিতে যেরকম সেইড, এরকম ভাবে সেইড ব্যবহার করে থাকে একটা ডিরেক্ট স্পিচে, এটা ঠিক এই দুটো পদ ঠিক একই রকম অর্থ বহন করে। সুতরাং আমাদের অতীতের কাল অনুযায়ী পরিবর্তন করে আজ হয়ে যাবে সেদিন, যাচ্ছেন হয়ে যাবেন যাচ্ছিলেন। সুতরাং এখানে যাচ্ছেন হবে না, এখানে যাচ্ছিলেন হবে। অনেকে যাচ্ছেন লিখছো, সুতরাং এটা হবে না। যাচ্ছেন যেহেতু হবে যাচ্ছিল, কিংবা যাচ্ছেন সরাসরি না লিখে যাচ্ছিলেন লিখতে হবে। ঠিক আছে, আমরা আশা করি তোমরা এই বিষয়টা বুঝে গেছো। তবে কমেন্টের মাধ্যমে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাদের কাছে জানাতে পারো, এবং আমরা এখন দেখি নতুন আরেকটা বাক্য তোমাদেরকে প্র্যাকটিস হিসেবে দেওয়ার চেষ্টা করি। শিক্ষক বললেন কাল তোমাদের ছুটি থাকবে, এইটা কিভাবে পরিবর্তিত হবে? যার কাছে বই আছে সে বই না দেখে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। যার কাছে বই আছে বই না দেখে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। তোমরা আশা করি আগের যে বাক্যটা আছে সেই বাক্যটার উদাহরণ থেকে আমাদের কাছে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। শিক্ষক বললেন, এখানে উদ্ধরণ চিহ্নটা উঠে যাবে, উদ্ধরণ চিহ্ন উঠে গিয়ে যে বসবে কাল। এইটা আমরা বলেছিলাম যে আগামীকাল অর্থে ব্যবহৃত হচ্ছে, সেহেতু এটা হয়ে যাবে পরদিন। এবং যেহেতু তোমাদের এই কথাটি বলা আছে, সুতরাং এটাকে তুমি আমাদের ধরতে পারো, হয়তো আমাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হচ্ছে। এই তোমাদের পরিবর্তিত হয়ে আমাদের হয়ে গেল, এবং এইভাবে শিক্ষক বললেন যে পরদিন আমাদের ছুটি থাকবে। ব্যাস, হয়ে গেল। সুতরাং এই ক্ষেত্রে তোমরা বুঝে নিতে পারছো যে কিভাবে আমরা সরাসরি একটা বাক্য এভাবে পরিবর্তন করতে পারি। আমাদের সামনে তন্ময় প্রশ্ন করেছে যাচ্ছিলেন এটা কন্টিনিউয়াস হয়ে যাবে কিনা, এটা ইনডিফিনিট টেন্স কিনা। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হতে পারে। রশিদ বলল আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন, এইটা এক ধরনের ঘটমান বর্তমান বা কন্টিনিউয়াস টেন্স। ঘটমান বর্তমানকে অনেক সময়
তুমি একটু যদি ব্যাকরণ বইটা আরেকটু ভালোভাবে পড়ো, তুমি হয়তো খেয়াল করবে ঘটমান বর্তমানকে আমরা নিকট ভবিষ্যৎ এটি বিশ্লেষণ করার জন্য ব্যবহার করে থাকি। নিকট ভবিষ্যৎ এটি বিশ্লেষণ করার জন্য আমরা অনেক সময় যাচ্ছেন এই ধরনের ঘটমান বর্তমান ব্যবহার করে থাকি। সুতরাং এইটা খেয়াল করবে যে কখনো কখনো এই যাচ্ছেন এই কথাটি যাচ্ছিলেন এইভাবেই হয়ে যাবে, তোমার পরিবর্তন করে একটা কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে। ধন্যবাদ। এখন আমরা পরবর্তী পার্টটায় যাচ্ছি, যেখানে আমরা দেখব যে কিভাবে এক একটা ক্রিয়াপদের পরিবর্তন করে আমরা কোনো ধরনের উক্তির পরিবর্তন করতে পারি। ক্রিয়াপদের পরিবর্তন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখবে যে যখনই তুমি ক্রিয়াপদের পরিবর্তন করছো তখন তোমার খুব জরুরি, খুব ক্রিয়াপদের পরিবর্তন হচ্ছে, ক্রিয়াপদের পরিবর্তনের মাধ্যমে তুমি যখন উক্তির পরিবর্তন করছো তখন আসা এটা হয়ে যাবে যাওয়া। তোমাকে ন্যারেশনের কথাটা আরেকবার মনে করাই দিই। যখন আমরা কাম ইউজ করতাম, ধরো যে আই ক্যাম হোম, এরকম যদি আমার কোটেশন মার্কের ভিতরে থাকতো তখন কিন্তু আমরা বলতাম কাম হয়ে যাবে গো, সুতরাং ক্যাম হয়ে যেত ওয়েন্ট। ঠিক একই রকম বাংলায় অনুবাদ করা একটা ব্যাকরণিক অধ্যায়, এই আসা এটা হয়ে গেল যাওয়া। যখনই তোমার এই ধরনের কোনো পরিবর্তনের কথা বলা হবে তখন তুমি বুঝতে পারবে যে কিভাবে ক্রিয়াপদের পরিবর্তনটা ঘটাতে হবে। তাহলে তোমাদের কাছ থেকে আমরা প্রশ্ন করছি বা উত্তর আশা করছি যে ক্রিয়াপদের পরিবর্তনের মাধ্যমে এইটার কি পরিবর্তন হবে। জনি বলল আমি এক্ষুনি আসছি। আমরা কিন্তু এর মধ্যে বলে দিয়েছি যে কোন পদের কিভাবে পরিবর্তন হবে। এখানে তুমি পদগুলো আইডেন্টিফাই করো, যে আমরা একটু তোমাকে দেখিয়ে দিই যে আমি এটা পরিবর্তন হতে পারে, এক্ষুনি এটা পরিবর্তন হতে পারে, আসছি এটাও কিন্তু পরিবর্তন হতে পারে, একটা উদ্ধরণ চিহ্ন পরিবর্তন হতে পারে। সুতরাং এইটা কি হবে? একজন উত্তর দিয়েছে আহমেদ আদিব আরাফ, জনি বলেছিল যে সে তক্ষুনি যাচ্ছে। এইটা বলেছিল হবে না, এটা বলল হবে। খেয়াল করে দেখো আমাদের এইখানে যেই কথাটা থাকবে তোমাকে কিন্তু একদম সেই কথাটাই ব্যবহার করতে হবে। সুতরাং জনি বলল যে, এই কমাটা চলে যাবে, জনি বলল যে সে তক্ষুনি যাচ্ছে। কেউ কেউ উত্তর দিচ্ছ যে বুঝতে পারোনি, ঠিক কোন পার্টটি বুঝতে পারোনি সেটা আমাদেরকে বলে দাও, তাহলে আমাদের জন্য সুবিধা। আমরা তোমাকে আরেকবার বোঝানোর চেষ্টা করি। জনি বলল আমি এক্ষুনি আসছি। এখানে আমরা কিন্তু বলেছিলাম যে সর্বনাম এবং কালের পরিবর্তন করতে হয়, আমরা এতক্ষণ শিখেছি। একটু আগে শিখলাম যে ক্রিয়াপদেরও পরিবর্তন করতে হয়। এখানে আমাদের সর্বনাম আছে, কাল আছে, ক্রিয়াও আছে, তিনটার একসঙ্গে পরিবর্তন করতে হবে। আমি এখানে হয়ে যাবে সে, কারণ জনি একটা আলাদা মানুষ, এটা কিন্তু তুমি না। তোমার নাম জনি হলে ভিন্ন কথা, তবে এখানে কিন্তু একটা আলাদা মানুষের কথা বলছি। সুতরাং জনি বলল এখানে আমি হয়ে যাবে সে। এক্ষুনি আমরা বলেছিলাম পরিবর্তন হয়ে তখন এখন হয়ে যাবে তখন, এক্ষুনি হয়ে যাবে তক্ষুনি। সুতরাং আসছি আমরা বলেছিলাম আসা হয়ে যাবে যাওয়া, সুতরাং আসছি এটা হয়ে যাবে যাচ্ছে। সুতরাং এটা হয়তো তোমাদের কাছে এখন পরিষ্কার হয়ে যাওয়ার কথা যে ক্রিয়াপদের পরিবর্তনের মাধ্যমে এবং এর পাশাপাশি কিভাবে কালসূচক পদসমূহের পরিবর্তনের মাধ্যমে এবং সর্বনামের পরিবর্তনের মাধ্যমে আমরা উক্তি পরিবর্তন করে থাকি। এবার এসো আমরা ক্রিয়ার কালের উপর নির্ভরশীলতা সবসময় থাকে কিনা সেই জিনিসটা খেয়াল করে দেখি। এইটা তোমরা তোমাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারো, তবে অপশনে কখনো কখনো একটু ভিন্ন ব্যাপার দিয়ে তোমাকে কনফিউজ করা হতে পারে পরীক্ষায়। তখন তোমাদের একটু খেয়াল রাখতে হবে ঠিক উত্তরটা দিতে পারছো কিনা। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি, ক্রিয়ার কালের পরিবর্তন তো আমরা ঘটাই, কিন্তু এই নির্ভরশীলতা সবসময় নাও থাকতে পারে। দুটো উত্তরই কখনো কখনো কারেক্ট হয়, কখন কখন। দেখো একটা উদাহরণ আমাদের সামনে আছে। ছেলে লিখেছিল শহরে খুব গরম পড়েছে। অর্থাৎ কোনো একজন ছেলে হয়তো বাবার কাছে চিঠি লিখছে এবং সে সময় চিঠি লিখে সে জানিয়েছিল শহরে খুব গরম পড়েছে।
তাহলে খুব স্বাভাবিক নিয়ম অনুযায়ী উদ্ধরণ চিহ্নটা উঠে যাবে, হয়ে যাবে যে শহরে, শহরে খুব খুব এভাবে বসে যাবে, গরম পড়েছে, এইটাকে আমরা গরম পড়েছিল এটাও লিখতে পারি, আবার একই সঙ্গে গরম পড়েছে এই কথাটিও লিখতে পারি। যদি তোমার প্রশ্নে কখনো কখনো এরকম থাকে, অর্থাৎ দ্বিতীয় যে বাক্যটা সেই দ্বিতীয় বাক্য থাকে, তাহলে একটু খেয়াল করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। সাধারণত আমরা কালের পরিবর্তন ঘটাই, অর্থাৎ প্রেফারেবল উত্তর হচ্ছে এটা, এই উত্তরটাকে আমরা প্রেফার করব। কিন্তু কখনো কখনো দ্বিতীয় উত্তরটাই আমাদের জন্য সঠিক হতেই পারে, এবং তোমাকে অবশ্যই আমাকে তোমাকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে, এক একটা পরীক্ষার উত্তরে বুঝিয়ে দিতে হবে যে তুমি সঠিক উত্তরটা দিতে পারছো। একজন প্রশ্ন করেছো, তন্ময়, দ্য ম্যানেজার সেইড কাম ইন। আচ্ছা, এখানে আমাদের ন্যারেশনের কথাটি আবার চলে আসছে, আমরা একটু পরে আবার সেটা পড়বো, তবে তাও আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, যদি তোমাকে এইভাবে ন্যারেশনে বলা হয় দ্য ম্যানেজার সেইড কাম ইন, দ্য ম্যানেজার আস্কড মি টু গো ইন, এটা হবে। ঠিক আছে, সুতরাং কামটা সবসময় সাধারণত পরিবর্তন হয়ে গো হয়ে যায়, সুতরাং এটা এটা খেয়াল রাখবে। আচ্ছা, এখন দ্বিতীয় উত্তরটা কখন সঠিক হবে এটা প্রশ্ন করেছে সাইমা মেহের জিনাত। সে আমাদের কাছে প্রশ্ন করেছে প্রথম অপশনটা সঠিক না, উত্তরে না থাকে, অর্থাৎ অপশনে যদি প্রথম উত্তরটা না দেখতে পাও, তখন দ্বিতীয় উত্তরের যে প্যাটার্ন সেই প্যাটার্নটা একটু খেয়াল করবে। সুতরাং এটা খেয়াল করা খুব জরুরি যে যদি তোমার এই উত্তরটা না থাকে, তাহলে তুমি প্রশ্ন কিন্তু খালি রেখে চলে এসো না, এবং এটা বলে যেও না যে তোমার প্রশ্ন ভুল ছিল। নিজের কথাটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এখন আমরা ভিন্ন ভিন্ন ধরনের বাক্যের কথা জানি না, আমরা কিন্তু জানি যে বাক্যের বিভিন্ন ধরন রয়েছে, এবং বাক্যের সেই বিভিন্ন ধরন আমরা আগের থেকেই জেনেছি। ধরা যাক আমরা বিবৃতিমূলক বাক্যের কথা জানি, একটু তোমাদের বাক্যের ধরন সম্পর্কে একটু আলোচনা করে দিই। বিবৃতিমূলক বাক্যের কথা জানি, প্রশ্নসূচক বাক্যের কথা জানি, অর্থাৎ যে বাক্যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নসূচক বাক্যের কথা জানি, আবেগসূচক বাক্য বা ইংরেজিতে যেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয় সেই আবেগসূচক বাক্যের কথা জানি, আবার অনুজ্ঞাসূচক এক ধরনের বাক্য আছে সেই ধরনের বাক্যের কথাও জানি। তোমরা কি আমাকে বলতে পারো যে অনুজ্ঞাসূচক বলতে কি বোঝায়? অনুজ্ঞাসূচক এটি বলতে কি বোঝায়? অনুজ্ঞাসূচক এটি বলতে কি বোঝায়? হ্যাঁ, সাবরিনা তাসনিম ঈশা সে আমাদেরকে জানিয়েছে, শামিমা ইকবাল জানিয়েছে, আরো অনেকেই জানিয়েছে, আহমেদ আদিব আরফও জানিয়েছে, আদেশ, নির্দেশ, উপদেশ এই ধরনের কথাকে আমরা অনুজ্ঞাবাচক বলে থাকি। সুতরাং এই ধরনের যে বাক্যগুলো, সেই বাক্যগুলোর মধ্যে আমরা প্রশ্নসূচক, আবেগসূচক এবং অনুজ্ঞাসূচক এই তিন ধরনের বাক্য আমরা ব্যবহার করে থাকি। এখন এখন আমরা সেই ধরনের উদাহরণগুলো দেখি। দেখো, অনুজ্ঞাসূচক বাক্য, কেউ একজন আমাদেরকে, ধরো আমরা পুলিশ অফিসারের কাছে নালিশ করতে গেলাম এবং পুলিশ অফিসার আমাদেরকে বললেন আপনারা আগামীকাল আসেন, তখন আমরা যেভাবে পরিবর্তন করব অনুজ্ঞাসূচক বাক্যের ক্ষেত্রে সেটি একটু ভিন্ন ধরনের। আমরা আপনারাকে আমাদের বলবো, আগামীকালকে পরদিন বলবো, আসেন বা যান যেটাই বলি, যাওয়াটাই বেশি কারেক্ট, আশাকে যাওয়াতে পরিবর্তন করাটাই বেশি সঠিক, এবং সেই ক্ষেত্রে পরিবর্তিত রূপ, এবং সেই ক্ষেত্রে উত্তরটা হবে অফিসার আমাদেরকে পরদিন যেতে বললেন অথবা আসতে বললেন। আমরা আগেই বলেছি যে আশাটাকে যাওয়ায় পরিবর্তন করাটাই সঠিক। কখনো কখনো তোমার প্রশ্নে যদি থাকে এই যাওয়াটা না থাকে, যেতে কথাটা না থাকে, তখন হয়তো তোমাকে এই আসতে কথাটাকে সঠিক বলে ধরে নিতে হবে এবং বাক্যের মূল সেন্স থেকে বের হয়ে আসতে হবে। যদি এরকম বলা হয়, যেরকম একটু আগে ইংরেজিতে কেউ একজন প্রশ্ন করেছিলে, তিনি বললেন দয়া করে ভেতরে আসুন। দয়া করা এই কথাটা কি বোঝায়? এটি বোঝায় এক ধরনের অনুরোধ। এই কারণে আবার আসুন পরিবর্তন হওয়ার কথা যাওয়া। ঠিক আছে, সুতরাং আমাদের এই বাক্যটা হতে পারে তিনি
আমাদের ভেতরে যেতে অনুরোধ করলেন। তিনি আমাদের ভেতরে যেতে অনুরোধ করলেন। সুতরাং এইভাবে একটা বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য আমরা পরিবর্তন করি। একইভাবে প্রশ্নসূচক বাক্যে আমরা কি করে থাকি? প্রশ্নসূচক বাক্য, ধরো শিক্ষক বললেন তোমরা কি ছুটি চাও, আমরা একইভাবে একটু সেন্স মেক করতে হবে যে আমরা এখানে জিজ্ঞাসা কি করলেন সেটি সম্পর্কে সেটি একটা অংশ রাখবো এবং সেখানে বলতে হবে কি না এই অংশটা। অর্থাৎ ইংরেজিতে যেরকম আমরা ইফ কথাটা ব্যবহার করি, এখানে কিনা এই কথাটি ব্যবহার করছি। ঠিক আছে, আমরা ছুটি চাই কিনা অথবা আমাদের ছুটি চাই কিনা শিক্ষক তা জিজ্ঞাসা করলেন। আমরা এইভাবে একটা বাক্য, প্রশ্নসূচক বাক্য আমরা পরিবর্তন করি। এখন বাবা বললেন তোমরা কবে আসবে। এখন আমাকে কি উত্তরটা দিতে পারো? তোমাদের কাছে জিজ্ঞেস করছি কিভাবে আমরা এই উত্তরটা দিতে পারি। বাবা বললেন তোমরা কবে আসবে। বাবা বললেন তোমরা কবে আসবে। এটা অনেকেও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছো। আহমেদ আদিব আরাফ দিয়েছো, রাকিবুল ইসলাম রাসেল, নুসরাত সিদ্দিক, এরকম অনেকে দিচ্ছ যে বাবা জানতে চাইলেন আমরা কবে যাব। এটা হচ্ছে সঠিক উত্তর। আমরা কবে আসব এটা হতে পারে, তবে এটা সেকেন্ড প্রেফারেন্সের উত্তর। অর্থাৎ তোমার সঠিক উত্তর যদি যাওয়া কথাটা না থাকে, যাব এই কথাটা না থাকে, তাহলে তোমার সঠিক উত্তর হবে বাবা আমরা কবে জানতে চাইব, আমরা কবে যাব সেটি জানতে চাইলেন। বাবা আমরা কবে যাব সেটি জানতে চাইলেন, অথবা আমরা কবে যাব তা বাবা জানতে চাইলেন। এইভাবে উত্তরটা হবে। এখন আমরা সর্বশেষ একটা অংশে যাই, যেটার উত্তরও আমাদের কাছ থেকে অনেকে আশা করেছো যে এক্সক্লেমেশন মার্ক বা আবেগসূচক চিহ্ন থাকলে কি হয়। লোকটি বলল বাহ পাখিটি তো চমৎকার, অথবা এরকম হলো লোকটি বলল বাহ তোমরা দারুণ করেছো। এরকম বিভিন্ন ধরনের বাক্য থাকতে পারে। সুতরাং এই বা এই কথাটি বা বাহ এই কথাটি যদি থাকে, এটি আসলে কি প্রকাশ করে? এটা এক ধরনের আনন্দ প্রকাশ করে। সুতরাং সেই সময়ে আমাদের বলতে হবে লোকটি আনন্দের সাথে বলল যে, এই কথাটি শুধু অ্যাড করে দিলেই তোমরা পূর্ববর্তী নিয়ম অনুযায়ী পরবর্তী অংশটুকু সমাধান করতে পারবে। এই তোমরা হয়ে যাবে আমরা। সুতরাং লোকটি আনন্দের সাথে বললেন যে আমরা দারুণ করেছি। এখন ধরো ইংল্যান্ডের সঙ্গে আমরা সিরিজটা জিতেই গেলাম, তখন মাশরাফি বলে উঠলেন ওয়াও আমরা জিতে গেছি। এরকম যদি বলেন তখন উত্তরটা কি হবে? সর্বশেষ উত্তর তোমাদের কাছ থেকে জানতে চাই। মাশরাফি বললেন ওয়াও আমরা জিতে গেছি। ইংল্যান্ডের সঙ্গে সিরিজের পর হয়তো আমরা জিতে গেলাম। হ্যাঁ, আহমেদ আদিব আরাফ, রাকিউর রহমান, সাবরিনা তাসনিম ঈশা, স্কাই হিরো মেহেদি, শামিমা ইকবাল অনেকেই বলছো মাশরাফি উচ্ছ্বাসের সাথে বলল অথবা আনন্দের সাথে বললেন যে আমরা অথবা তারা জিতে গেছে। এরকম এটা আমরাও হতে পারে, তারাও হতে পারে। সাধারণত এখানে আমরা তারা ব্যবহার করাই ভালো, এবং উত্তরে যদি তারা থাকে তাহলে আমরা তারাই ব্যবহার করব। মাশরাফি আনন্দের সাথে বললেন যে তারা জিতে গেছে। সুতরাং আমাদের আজকের ক্লাসে সব ধরনের উক্তির পরিবর্তন সম্পর্কে আমরা জানলাম। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে রাখো, আমরা পরবর্তীতে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। এর মধ্য দিয়ে শেষ করছি উক্তি পরিবর্তনের ক্লাস। আমাদের পরবর্তী ক্লাস অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার 18 আগস্ট ইংরেজির উপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি অফ সেন্টেন্সেস এটির উপরে, এবং শুক্রবার 19 আগস্ট মার্কেটিং, উৎপাদনের মাত্রা এবং ব্যবসায় বিন্যাস এই অংশটির উপর আমাদের ক্লাস হবে। এবং অবশ্যই তোমরা জানো প্রত্যেক দিন যখনই আমরা ক্লাসগুলো রাখি, যেদিনই রাখি না কেন, আমরা সব সময় রাত 8টায় তোমাদের সামনে এসে হাজির হই। তোমরা পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো। আমি নাহিয়ান তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।